প্রশ্ন হচ্ছে দীপালিকদেরকে কেন গ্রাম ছাড়তে হয়, সেটাই তো আমরা সবাই বলছি। দীপালিকে গ্রাম ছাড়তে গিয়ে আজকে লেবাননেও তো মারা যেতে হচ্ছে। এই দীপালিকে কি তাজরিন বা রানা প্লাজাতে মারা যেতে হয় নাই? এই দীপালিকেই তো আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি বলছেন শ্রমিক নাই, শ্রমিক নাই। দীপালিদেরকে একটা যুদ্ধের ভিতরে আসলে ঠেলে দেওয়া হয়েছে। এই যে আজকে হাওড়ে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, হাওড়ে তো কৃষি পরিস্থিতি নাই, মানুষ তো বাধ্য হাওড় থেকে উদ্বাস্তু হতে। এবং আপনারা দেখেন যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পলাশ নামে একটা ইউনিয়ন আছে, যার অধিকাংশ মানুষ সিলেটে পাথর খনিতে কাজ করে এবং পাথর খনিতে তারা লাশ হয়ে যায়। আপনি তো সেটা ডিসক্লোজ করছেন না। কিংবা তারা যদি চুরি করেও অবৈধভাবেও ভারতের পাথর খনিতে যায়, কয়লা খনিতে যায়, সেইখানেও তারা আসলে লাশ হয়। তাহলে এই যে কৃষক, তার তো কোনো আসলে মুক্তি নাই, কারণ তার গ্রামে আসলে কাজ করতে সে আসলে পারছে না। তাহলে গ্রামে যাতে কৃষক কাজ করতে পারে, তাকে এই দীপালিদেরকে গ্রামে কাজ করতে হবে। তো এই গ্রামে কাজ করার জন্য তার যেরকম কৃষিকাজের তার মতো ব্যবস্থা লাগবে, তার ধান লাগবে, তার বীজ লাগবে, এগুলোও বুঝতে হবে। শুধুমাত্র মানে জমি থাকলেই হবে না। এই যে কথা আপনারা বলছেন যে সেই ধান আমার দরকার, যেই ধান আমার মাটির, আমার পানির ভাষা বোঝে। তাহলে এই ধানই তো আমার দরকার। এই যে আপনি টেপি, বোরো, রাতা এই ধান বলছেন, এটা কি শুধুমাত্র গল্প? এটা তো বিজ্ঞান। 1934 সালে পৃথিবীর প্রথম গভীর পানির ধান গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের হাওড় অঞ্চলের হবিগঞ্জের নাগুরাতে প্রতিষ্ঠিত হয়েছিল। 34 সনের ধান গবেষণা প্রতিষ্ঠান, যখন পৃথিবীর কোথাও ধান নিয়েই গবেষণা হচ্ছে না, বৈজ্ঞানিক গবেষণা তো। এবং ওই সময় যে গবেষণা যারা করেছিলেন, ওই সময় কৃষি একটা সাবজেক্ট হিসেবেই তৈরি হয়নি। ওই সময় ইকোনমিক বোটানিস্টরা কাজ করেছিলেন, এবং তারা যে লেখা লিখে গিয়েছেন, তারা হাওড়ের গ্রামে খুঁজে খুঁজে কৃষকদের কাছ থেকে এই যে গদালাকি, লাখা, এই ধান সংগ্রহ করছেন, এবং তারা তো কৃষকের কাছ থেকে শিখছেন। তাহলে 34 সালে আমরা এই ধান গবেষণা প্রতিষ্ঠান তৈরি করে হাওড়ে কেন গভীর পানির ধান রাখতে পারিনি? কেন আসলে রাখতে পারিনি? হাওড় তো একটা বিশেষ অঞ্চল। এটা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলের মধ্যে অবস্থিত। ভারতের মেঘালয় পাহাড়ের যে চেরাপুঞ্জি, এটা সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল। বাংলাদেশের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল শ্রীমঙ্গল, এটিও হাইল হাওর অঞ্চলে অবস্থিত। তাহলে একটি বৃষ্টিপ্রবণ অঞ্চলের ভাটিতে যার অবস্থান, তাহলে এইখানে তো পানি গড়িয়ে আসবে। পানির ধর্ম হইতেছে উপর থেকে আসলে নিচে গড়িয়ে পড়া। এবং এইখানে এত নদী, সুনামগঞ্জ জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি নদী। তাহলে এইখানে কেন আসলে হাওর তলিয়ে যায়? এর উত্তর কিন্তু আপনারা বলেছেন যে এইগুলা সব ভরাট হয়ে গিয়েছে। এখন আপনাদের আলোচনা থেকে আমার সুনির্দিষ্ট প্রস্তাব, হাওড়ে যেহেতু এটা একটা বিশেষ অঞ্চল, অন্ততপক্ষে হাওড়ে বাংলাদেশ সরকার এই কৃষিনীতিটি আসলে বদলানো উচিত, দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলা উচিত। হাওড়ে কোনোভাবেই সবুজ বিপ্লব প্রকল্পের এই যে আসলে এখন যে আসলে শেষ যে আমাদের সবুজ বিপ্লব তো শুধুমাত্র বীজ দিয়ে নয়, এখন অন্যভাবেও আসলে আসছে। এখন আপনার এই যে বিটি বেগুন, আরও নানান কিসিমের বিষয় নিয়ে আসলে আমাদের মধ্যে আসলে আসতে চায়। তো এই হাওড়ে এটার দরকার নাই। কেন দরকার নাই? দেখেন, যদি এই হাওড়ের ভাষা বোঝে যে ধান, মাটি বোঝে যে ধান, এই টেপি, বোরো, রাতা, বইয়া খাওড়ি, চুরাক ধানের নাম শুনছেন আপনারা? এই যে মধ্যনগর থেকে এক ভাই আসছেন, মধ্যনগরের
এই আপনার নোয়াজ আলী ফকির নামে একজন কৃষক এই সুরাক ধানে উদ্ভাবন করেছেন, লাল ধান থেকে, হাওরেরই একটা জাত থেকে। এবং সুরাক মানে হয়েছে যে ছিদ্র। নোয়াজ আলীকে যখন জিজ্ঞেস করা হয়েছে এই ধানের নাম সুরাক দিছেন কেন, নোয়াজ আলী ফকির বলেন যে এই ধানের সুরাক মানে ছিদ্র। বলেন যে আমাদের জীবনে অনেক সমস্যা আছে, এর জন্য আমাদের ছিদ্র দরকার। এই যে হাওর যে তলায় যায়, এই ধান হইতেছে আসলে এই সমস্যার একটা সমাধান, এইটা একটা ছিদ্র। তাহলে এই যাদের আসলে চিন্তা, এই ধান দিয়ে সেটা করা যেতে পারে। এই যে সুনামগঞ্জ, আমি শুধু সুনামগঞ্জের উদাহরণ দেই, ধানের ফলন কম তো সুনামগঞ্জ জেলাতে প্রতি বছর 5 লাখ মেট্রিক টন চাল লাগে। সুনামগঞ্জ জেলায় প্রতি বছর কমপক্ষে 11 লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হয়। অর্ধেকেরও বেশি ধান জাতীয় খাদ্য ভাণ্ডে 6 লাখ মেট্রিক টন ধান সুনামগঞ্জ জমা দেয়। দরকার কি সুনামগঞ্জের কৃষকের তার জীবন দিয়ে, তার কৃষি জমি, তার মাছ, সমস্ত কিছুকে নষ্ট কইরা এই ধান উৎপাদনের, অন্য বাংলাদেশের অন্য মানুষের জন্য খাওয়ানোর জন্য। সুনামগঞ্জের যদি কৃষক, এই হাওর অঞ্চলের কৃষক যদি তার ধান উৎপাদন করে, এটা তো একটি বিশেষ অঞ্চল, তাহলে সরকারকে এটা আসলে চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? কারণ এখন যে সরকার আছেন, বিএনপি তার ইশতেহারে যে কৃষিনীতির চিন্তা করেছে সেইখানে বলেছে কৃষক বান্ধব, জলবায়ু সহিষ্ণু, আত্মনির্ভর কৃষি। তাহলে এইটা যদি আত্মনির্ভর কৃষি ব্যবস্থা তৈরি করতে হয়, তাহলে কৃষকের কথা শুনতে হবে, ওই অঞ্চলের ধানের গল্প শুনতে হবে। বিল, হাওর, নদী, খনন, ভরাটের কথা আপনারা বলেছেন, আমি একদমই একমত। এটাই প্রথম আসলে প্রস্তাব। এবং কোনোভাবে হাওরের কান্দা, জাঙ্গাল এবং হাওরের জলাবন কাটা যাবে না। যে বিপুল পরিমাণে সোয়াম ফরেস্ট এই হাওরকে আসলে বাঁচায়, পাহাড়ি ঢলের প্রকোপকে বাঁচায়। হাওরের মানুষেরা বলে হইতেছে আফাল, এই যে আফালকে আসলে বাঁচায়, এইটা কিন্তু আমার ওই বনকে রাখতেই হবে যে কোনো মূল্যেই হোক। এখন কিন্তু ওই বন একদমই নাই। এবং এটা আমাদের শুধু মাছ নয়, শুধু জলচর পাখি নয়, অনেক জীবজন্তুর কিন্তু একটা আবাসস্থল। এবং কোনোভাবেই অন্যায় ইজারা হাওরে রাখা যাবে না। এটা তো সেই 80-র দশকে ভাসান পানির আন্দোলনের সময় থেকে কৃষক আন্দোলন বারে বারে বলছে, যেটা অন্যায় ইজারা প্রথা, এটা শুধু মানুষের জন্য অন্যায় নয়, এটা পানির সাথে মানুষের যে সামাজিক সম্পর্ক, সেইখানেই আসলে অন্যায় তৈরি করা হয়েছে। এটা মাছের সাথে, ধানের সাথে, পানির যে সম্পর্ক, সেইখানে অন্যায় করা হয়েছে। এটা আসলে টাকার সাথে সম্পর্কিত নয়, যে আপনি বিল ইজারা নিয়ে প্রচুর মুনাফা করছেন তা নয়। আপনি মাছের সংসার ভেঙে দিচ্ছেন, আপনি ধানের সংসার ভেঙে দিচ্ছেন, আপনি পাখিদের সংসার ভেঙে দিচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা বিষয়, এই রকম যতগুলা জিনিসের কথা বললাম, এইগুলা জিনিস আমরা বসে, গ্রামের মানুষেরা বসে, সরকার, আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের যত মন্ত্রী, আমাদের সকল আন্তঃমন্ত্রণালয়, আমাদের গণমাধ্যম, আমরা করতে পারবো। কিন্তু একটি জিনিস আমরা আমাদের দেশে আর করতে পারবো না, যেটার কারণেও হাওর তলিয়ে যায়। সেইটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের অপরিকল্পিত যে খনন আছে, কয়লা খনি, পাথর খনি, তাদের যে চীনা মাটি খনি আছে, এমনকি ইউরেনিয়াম খনি আছে আমাদের হাওরের খুবই কাছে। এবং তাদের যে হাওরে কোনো বন থাকছে না, এমনকি আমাদের যে অভিন্ন নদীতে বাঁধ দেয়া হয়েছে, এই যে মাওফু বাঁধ, একদমই জলবিদ্যুৎ কেন্দ্র আমাদের সারিগোয়ায় নদীর উপরে, এই যে টিপাইমুখ বাঁধ, যেটা আমাদের সবচেয়ে দীর্ঘ নদী প্রণালী, মেঘনা, সুরমা, কুশিয়ারা, বরাকের ঠিক আসলে উজানে, এই যে উজানে বাঁধ, জলবিদ্যুৎ প্রকল্প, এমনকি খনি প্রকল্প, এটার জন্য আমাদের ভারতের সাথে আন্তরাষ্ট্রিক যে কূটনীতি, সেই কূটনীতিকে আসলে জোরদার করতে হবে। এটি শুধু আমার দেশের সাথে সম্পর্কিত নয়। তার মানে বেশ কিছু কাজ আছে হাওর সুরক্ষায়, যেটা আমার দেশের, যেটা আমি চাইলেই পারি, যেটা রাষ্ট্র চাইলেই পারে। শুধুমাত্র তার সিদ্ধান্ত বদলাতে হবে, চিন্তাটা আসলে বদলাতে হবে। যে আমি চাইলেই দেশি ধান আবাদ করতে পারি, দেশি গরুর কথা চিন্তা করতে পারি, দেশি হাঁস মুরগির কথা চিন্তা করতে পারি, আমার নীতিমালায় পরিবর্তন আনতে পারি। একটি হচ্ছে আমার আন্তরাষ্ট্রিক কূটনীতির মাধ্যমে এই অভিন্ন নদী নিয়ে আমি আসলে কাজ করতে পারি, যেটার মাধ্যমে আসলে হাওর বাঁচায়। আরেকটি শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশ, যেটা আপা বলেছিলেন যে জলবায়ু সংকট, এই জলবায়ু সংকট একটা বৈশ্বিক সংকট। এটার জন্য আমাদের আজকে যারা বৃহৎ কার্বন দূষণকারী দেশ, আমেরিকা, চায়না, জার্মানি কিংবা ইউরোপের দেশগুলা, তাদের সাথে আসলে দেন দরবারে যেতে হবে, যেটা আমরা বারে বারে আসলে দরবারে যাই। এবং আমি মনে করি এই যে আসন্ন যে জলবায়ু সম্মেলন,
যেটা তুরস্কে হবে, সেই সম্মেলন বাংলাদেশ সুস্পষ্টভাবে এই যে হাওর তলিয়ে গেল তার যে ক্ষয়ক্ষতি শুধু অর্থনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, এই যে তলিয়ে যাওয়া বন্যার ফলে শুধু তো মাত্র আমার ফসল হানি হইল না, আমার যে গল্প চলে গেল, আমার যে গান চলে গেল, আমার যে একটা প্র্যাকটিস চলে গেল, এই রকমের সমগ্র বিষয় সরকার খুবই গুরুত্বপূর্ণভাবে আসন্ন তুরস্ক সম্মেলনে তুলে ধরবে। তার মানে আমাদের কাজ গ্রামেও আছে, দেশেও আছে, জাতীয় পর্যায়ে, এটা মানে আন্তর্জাতিকভাবে আছে, বৈশ্বিকভাবে এবং দ্বিরাষ্ট্রিকভাবে আছে। তো এত যখন বিষয় আছে তখন আমরা চুপ করে থাকছি কেন? একটা বিষয় মাথায় রাখতে হবে, আজকে গণমাধ্যমের ভেতর দিয়ে আসলে বলতে চাই, এটা আমার শেষ কথা, সেটি হচ্ছে যে যারা বারবার বলছেন হাওরের মানুষেরা যে হাওর তলিয়ে যায়, এই যে তলিয়ে যায়, আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন বা গবেষণা করেন, আপনারা 80-র আগে বাংলাদেশের গণমাধ্যমগুলো একটু দেখবেন, হাওরের বন্যাকে বন্যাই লেখা হইতো। 2000 সনের পরে গণমাধ্যম একটা শব্দকে ব্যবহার করছে, তলিয়ে যাওয়া, এটা হাওর থেকে নেওয়া হয়েছে। এটা ভয়ঙ্কর। যখন আমার ভোকাবুলারিতে, আমার ভাষায় এই রকম বিপন্নতা আসলে ঢুকে পড়ে, তখন বুঝতে হবে মানে কিছু ঘটছে। এটা আপনি চাপা দিতে পারবেন না, এটা ধামা চাপা দিতে পারবেন না। ভাষা সহজে বদলায় না, ভাষা বদলানো খুবই কঠিন। তার মানে আমার মুখের ভাষায় এই যে তলিয়ে যাওয়া শব্দ প্রতিষ্ঠিত হচ্ছে, এটি প্রমাণ করছে উত্তর পূর্ব অঞ্চলে বাংলাদেশের 7টি জেলায় গুরুত্বপূর্ণভাবে একটি ঘটনা ঘটছে, যেটি প্রাকৃতিক নয়, যেটি মানুষের মাধ্যমে সৃষ্ট, মানুষের লোভের কারণে, মুনাফার কারণে, জলবায়ু সংকটের কারণে এবং বারবার ওই অঞ্চলের মাটি, মানুষ, ধান ছাড়া ওই অঞ্চলের মানুষের মতামতকে উপেক্ষা করে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, উন্নয়ন সিদ্ধান্তের কারণে। তাহলে আমাদের আসলে শেষ কথা, হাওরবাসীর চোখে, হাওরবাসীর যে প্রাণ সম্পদে, তার রাজনীতিতেই আসলে আমাদেরকে দেখতে হবে। সরকার যদি আত্মনির্ভর কৃষি চায় তাহলে অবশ্যই এখানেই আসলে আমাদের আসাটা জরুরি হবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। শুভে